সংসার শেষ পর্ব। মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজেদের মতো থাকি বাচ্চাদের নিয়ে, এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সাথে হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছে নাই, কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিয়েও করতে পসিবল না। তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চান না, আমি তাই আর ভর্তিও হইনি। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন, আমার চাওয়াটাকে প্রাধান্য দিন, আমাকে ভালোবাসুন। কি বলতে চাইছো? তোমাকে ভালোবাসি না? আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলেই তুমি দূরে সরে যাও, আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা কেন বলছো? তোমার মাথায় ঘিলু নাই? কোথায় কি বলতে হবে বিন্দুমাত্র জানো না? তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নেই। তুমি কখনো নিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিকভাবে কয়েকবার বসি, কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙ্গুল তুলে। আমি সুখে আছি তাই আমাকে ভূতে ভূতায়। আমি ভাত কাপড়ের অভাবে নাই, কোনো কিছুর অভাবে নাই, তাই আমি এত জ্বালাই। কষ্টে থাকলে নাকি বুঝতাম কয় দিনে কয় মাস যায়। এরপর থেকে আর কোনোদিন অভিযোগ করিনি, চুপচুপ করে সব মেনে নিয়েছি। এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দেয় না। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন, আমি না করিনি এরপর থেকে। এভাবে কয়েক বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়ে যায়। মেহেদির রুম আলাদা করে দিই। মেহেদি একা ঘুমায়, বাবুনি আমাদের সাথে থাকে। আমি ওনার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারায় উজ্জ্বলতা, শারীরিক পরিবর্তন দিন দিন বেড়ে যাচ্ছিল। এটা সবাই বলতো, কেউ বিশ্বাস করতো না আমি বিবাহিত। আমি নিজেকে ওনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজের থেকে ওনার কাছে যাই, কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে। মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন ওনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন এবং ওনার ইচ্ছে মতোই হতো। এক সময় আমি ওনাকে বলি, আমি যদি বাইরে পরকীয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলে, বাইরে কেন পরকীয়া করবি? আমি দিয়ে তোর হচ্ছে না? আমাকে মেহেদির স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন, ছেলেরা 80 বছর বয়স হলেও তোর থেকে ইয়াং মেয়েকে পায় আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস সেভাবে থাকবি। বেশি সুখে আছিস, এজন্য সমস্যা। আমি বলি, অনেক সুখে আছি। আর কিছু বলি না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায় না, মেহেদির সাথে গিয়ে ঘুমাই। আমিও ডাকি না। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহে কিংবা মাসে আমার রুমে মাছ রাখতে আসতো। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেত। আমি ওনাকে বললি, যাইয়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে, এখন ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানোর, কিন্তু এরপর কখনো আমি ডাকি নাই আর উনিও কাছে আসেন নাই। তবে ওনার চাহিদা হলো মাছ রাতে আসলে আমি কখনো না বলতাম না। বিয়ের 4 বছর পর হঠাৎ উনি অসুস্থ হয়ে যায়। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘুরায়, বমি করে, দীর্ঘ দিন যাবৎ কলেজ যেতে পারে না। সবসময় কোমরের পিছনে ওনার ব্যথা এবং মূত্র ত্যাগ করার সময় উনি কান্না করে দেন। ওনার একটা কিডনি পুরো ড্যামেজ আর একটা 15% কোনো রকম ভালো। আগেও কোমরে ব্যথা করতো। উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এজন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। ওনাকে ইমার্জেন্সি মেডিকেলে ভর্তি করা হয়। আমার ভাই বিদেশে নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে। আমি হাসপাতাল থেকে বাচ্চাদের টেক কেয়ার পুরো সব আমার কাঁধে চাপা। আমি বাচ্চাগুলো ভাবির কাছে দিয়ে আমি হাসপাতালে থাকতাম, ওনার পাশে থাকতাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিতাম। সব সময় বলতাম, আপনার পাশে আছি, আমি আপনাকে ছেড়ে যাব না। ডাক্তার কিডনি প্রতিস্থাপনের জন্য বললেন ইমার্জেন্সি। আমার ভাই আর তার কলিগরা অনেক খোঁজ করতে লাগলেন। কিডনি কেউ সেল করতে রাজি না হয় না, আর যারা সেল করবে তাদের সাথে কোনো কিছুর মিলে না। তখন মনে হয়েছিল এত এত গরিব অসহায় মানুষ আছে যাদের টাকা অনেক প্রয়োজন, সারাদিন হাত পেতে থাকে টাকার জন্য। আমরা 10 লাখ টাকা দিব বলছি, তারপরেও তারা রাজি হয় না। অনেক
অনেক খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যায় এবং তার সাথে সব ম্যাচ করে। ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে তাকে পাশের দেশ বিদেশ নিয়ে যায়। বিদেশ যাওয়ার আগে তার ফ্যামিলির হাতে 2 লাখ টাকা ক্যাশ দিই আমরা, আর বাকি 8 লাখ টাকা অপারেশনের আগের দিন দিব বলি। বিদেশ যাওয়ার পর হোটেলে উঠি। অপারেশনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ। 2 দিন পর অপারেশন। যে লোকটা নিয়ে আমরা বিদেশে যাই অপারেশনের আগে দিন শুধুমাত্র উনি ওনার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। ওনার সাথে কোনো টাকা পয়সা কিছুই ছিল না। সেই গাড়ি ভাড়া দিয়ে আবার বাংলাদেশে যাবে। অনেক খোঁজ করেছি কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু ওনাকে খুঁজে পেলাম না। এদিকে কাউসার আহমেদের জীবন মৃত্যুর খুবই কাছাকাছি। ডাক্তাররা বলে দেয় 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করলে না পারলে ওনাকে বাঁচানো পসিবল না। উনি পুরো লাইফ সাপোর্টে। আমার ভাই বিদেশ থেকে অনেক দালাল ধরে আনে একটি কিডনি দেওয়ার জন্য। 3 দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পায়নি। কিডনি সেলার পেলেও ম্যাচ হচ্ছে না। যার থেকে তো আর কিডনি নেওয়া যায় না, যদিও ম্যাচ না হয় সব কিছু। আর ওনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। একটি কিডনিও নিয়ে অনেক বাধা নিষেধ। নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিন এটা বুঝছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি দেব। আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেল টেস্ট করাই এবং আল্লাহর আশিস রহমতে মিলে যায় ওনার সাথে আমার ভাই সেদিনও নির্বাক ছিলেন। একটা টু শব্দ করেনি, শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছেন, একটা ভাইয়ের জন্য 2টো সন্তান, এর পিতার জন্য আমি আমার বোনটার জীবন নষ্ট করে দিলাম। কখনো আমার বোনকে বউয়ের চোখে দেখেনি এবং আমার পরিবার থেকে তাকে নিজের পরিবার মনে করা হয়। কাউসার আহমেদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিলেন। অপারেশনের আগ মুহূর্তে আমার শুধু কান্না আসতো এবং নামাজ পড়তাম, কিন্তু ওনার চেহারা আর কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বলেন, আমার কিছু হলে তুমি আমার 2টো সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে উনি ওনার 2 সন্তান আমার হাতে তুলে দেয়। যদি অপারেশনের সময় ওনার কিছু হয়, মৃত্যুর ভয় সবার থাকে। কাউসার আহমেদ এটা জানে। ওনার সাথে আমার মনের মিল না হলে আমি সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদেরকে আজীবন আগলে রাখবো। অপারেশনের একদিন আগে থেকে আমার একদম ভারী খাওয়া নিষেধ, শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে একদিন। আল্লাহর আশিস রহমতে কিডনি প্রতিস্থাপন ভালোভাবে হয়ে যায়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে অপারেশনের পর এবং ওনার একদিন পর। আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয় এবং আজীবনের জন্য কচুরলতি, কচু শাক, ফুলকপি, মূলা অনেক খাবার খেতে নিষেধ করেন এবং এটাও বলে যে খেলে খুব অল্প পরিমাণ, না খেতে পারলে তোমার জন্য ভালো। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার আহমেদের চোখে মুখে আমার জন্য ভালোবাসা খুব চোখে পড়ে আমার। উনি বেডে শুয়ে আছে, অথচ আমাকে উনি খাওয়ানোর সময় এটা সেটা খাইয়ে দিত। আমার চুলের লেয়ার কাটছিল, ওনার হাতে স্যালাইন চলছে, অথচ অনেক সময় আমার চোখের সামনে আসা চুলগুলো উনি সরিয়ে দিতেন। ভারতে 3 মাস থাকার পর বাংলাদেশে আসি এবং 3 মাস পর আবার যেতে হয়। ভারতের ডাক্তার নার্সরা অনেক মানবিক এবং ওখানে চিকিৎসা ব্যবস্থা অনেক হাতের নাগালে। টেস্টের টাকাও কম লাগে। পালিয়ে যাওয়ার লোকটা বর্ডার দিয়ে নাকি লুকিয়ে বাংলাদেশে এসেছে। কাউসার আহমেদ ওনার থেকে 2 লাখ টাকাটা নিতে নিষেধ করেছে। আর টাকা না নিতে চাইলেও আর নেওয়া যেত না, কারণ টাকাটা তারা খরচ করে ফেলেছে, আর দেওয়ারও সামর্থ্য নেই তাদের। দেশে আসার পর আমার সংসারটা প্রাণ ফেলে গেল। উনি কলেজে যেতেন না, মেহেদি স্কুল চলে যেত। বাবুনিকে স্কুলে দিয়ে আসার পর উনি আর আমি পুরো ঘরময়। উনি আমার সাথে কথা বলতেন, রান্নাঘরে চেয়ারে বসে থাকতেন, পেঁয়াজের খোসা ছাড়িয়ে দিতেন। যেদিন ওনার খারাপ লাগতো শুয়ে থাকতো বিছানা, আমাকে বলতো তুমি রুমে সব নিয়ে এসে কাটাকাটি করে নাও। আমিও রুমে তরকারি সব নিয়ে এসে নিচে বসে কুটে নিতাম এবং উনি খাটে শুয়ে থাকতেন। আমাকে একটু পর পর নিহা নিহা বলে ডাক দিতেন। একসাথে খাবার খেতাম, বাবুনির সাথে খেলতাম। আর মেহেদি বড় হয়ে যাওয়াতে লজ্জা পেত আমাদের সামনে বেশি সময় বসলে। উনি অসুস্থতা হওয়ার পর শারীরিক সম্পর্ক একদম অফ, তবে আমি মানসিকভাবে ভীষণ খুশি। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনি কলেজ যাওয়া শুরু করলো। কলেজ গেলে আমাকে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতো, নেহা তুমি কি করছো, নেহা আসার সময় কি আনবো, নেহা এটা করো ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। উনি এবার বলতে লাগলো, নেহা এবার তুমি একটা বাচ্চা নিয়ে নাও। বাবুনিও তো বড় হয়ে গেল, 6 বছর চলছে, এবার একটা বাচ্চা নিয়ে ফেলো। আমি কখন মরে যাই কে বলতে পারে। তাছাড়া তোমার নিজের একটা সন্তান হোক। আজকাল দুনিয়া অনেক কঠিন, নিজের সন্তান দেখে না, সেখানে কখনো যদি মেহেদি বাবুনি তোমায় না দেখে।
আপনি এত চিন্তা করিয়েন না, দেখবে না কেন, অবশ্যই দেখবে। আমি সিদ্ধান্ত নিলাম এবার বাচ্চা নেব। আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটি বাদ দিলাম। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাইরে যাব। কোথায় নিয়ে যাবেন? চলে গেলে দেখতে পারবে। অতঃপর ব্যাংকে নিয়ে গিয়ে আমাকে ওনার অ্যাকাউন্টের নমিনি করে দেয়। এরপর কয়েকদিন পর ওনার বাড়িতে আমার নামে হেবা করে দেয়, লিখে দেয়। আমি বলি, লিখে দিলেন কেন? আমার কিছুই দরকার নেই। আমার এত সম্পদের উপর কোনোদিনও লোভ ছিল না, কারণ আমিও যথেষ্ট ধনী পরিবারের সন্তান। হঠাৎ উনি আবারও অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেক আপ ছিলেন, তারপরে হঠাৎ আবারও পেইন শুরু হলো ওনার। পরে মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়াতে নিয়ে যায়। যে ডাক্তারের আন্ডারে ওনার অপারেশন হয় ওনার নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালিসিসে আবার শুরু করেন। উনি একদম ভেঙে পড়েন। আমি সবসময় ওনাকে সাহস দিই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার হলে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দেবো। উনি বলেন, নেহা এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতে উনি ঘুম থেকে ধরপড় করে উঠে যেতেন আর বলতেন, নেহা আমাকে নিশি নিতে এসেছে, আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বলি, এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি এবং কিছু দান সদ্গা করে দিই। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, ওনার মা বাবাকে স্বপ্নে দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় বাঁচবো না, আমার কিছু হলে বাচ্চাদের দেখো। আমি সবসময় বলতাম কিচ্ছু হবে না। মেডিকেলে থাকা অবস্থায় উনি 2013 সালে 18 জুন সকালে আমাকে বললেন, নেহা রে একটা বাচ্চা হলো না। আমি বলি, আপনি সুস্থ হন, ইনশাল্লাহ হবে। উনি তেমন নাস্তা খেলেন না। নার্স বকাবকি করলো, কেন নাস্তা খাচ্ছেন না, ওনার শরীর অনেক দুর্বল। আমার হাত ধরে, নেহা তুমি একটু সামনে আসো, তোমাকে কয়েকটা চুমু দিই। উনি এটা প্রায় করতেন, আমাকে চুমু দিতেন। আমি মুখটা সামনে নিয়ে উনি আমাকে চুমু দিলেন কপালে। এরপর দুপুরের দিকে উনি ঘুমিয়ে যান। আমি হোটেলে গিয়ে গোসল নামাজ শেষ করে ভাইয়াকে নিয়ে একটা ভাতের হোটেলে ভাত খেলাম। ভাত খেয়ে আস্তে আস্তে হেঁটে আসছি, তখন মেডিকেল থেকে ফোন করে ইমার্জেন্সি যেতে। আমরা কাছাকাছি ছিলাম, দৌড়ে যাই। রাত 2টোর দিকে মেডিকেল থেকে আজকে কিছুটা সুস্থ ছিলেন উনি। হঠাৎ কি হলো? ওনাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেন ডেড। 2013 সালে 8ই জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে বারবার বলতেছি, উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলে ঝামেলা নিয়ে বিজি। বিদেশ থেকে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর দেহ হসপিটালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারিনি আমি। দেশে আনার পর ওনাকে দাফন করার ওনাদের পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণ ভালোবাসি সেটা যেন ওনার মৃত্যুর পর হারে হারে বুঝতে পারছি। আমাদের ছেড়ে যাওয়ার পর জীবন যেন অনেক কঠিন হয়ে গেল। ছোট ছোট 2টা বাচ্চা, আপু আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন। উনি দুনিয়া ছেড়ে যাওয়ার 40 দিনও হয়নি, এর মধ্যে ওনার পরিবার সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয়। ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে। আমার ইদ্যত পালনও শেষ হয়নি, তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন। আমাকে বলতো, তুমি অল্প বয়সী একটা মেয়ে, আর কতই বা হলো, তোমার সমবয়সী কারো এখনো বিয়ে হয়নি, তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও। ইদ্যত পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে। উনি মারা যাওয়ার পর ওনার বোনেরা বলল, ওনার বোন থেকে নাকি উনি 5 লাখ টাকা নিয়েছেন, ওনার ফুপুর ছেলের থেকে 2 লাখ টাকা, এরকম করে প্রায় 21 লাখ টাকার হিসাব আমাকে দেয়। ঘরোয়া বৈঠক হয়, তখন আমার ভাই বলে, এত টাকা নিয়েছে, আমাদের তো কোনোদিন কিছু বলে নাই এবং সে যে ধার করার মতো মানুষও না, কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে, এখন ফেরত দিবেন। শেষ কথা শেষ। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে আমাদের ছেলে আমাদের থেকে টাকা নিয়েছে? এটার আবার প্রমাণ কেন রাখবো? তোমার টাকা দিতে না পারলে সম্পদ দিয়ে যাও। আপনাদের থেকে টাকা নিয়েছে, তাহলে দাফনের সময় খাটিয়া ধরে রাখেন নাই কেন? আমরা তো এত অমানবিক না। আমার ভাইয়ের সাথে তারা রীতিমতো ঝগড়া শুরু করে। তখন আমার ভাই বলে, উনি মৃত্যুর আগেও বলেছেন উনি
কোনো ধরনের টাকা কারো কাছ থেকে ধার নেয়নি এবং আমায়ও বলে যায়নি। ওনারা বলেন কাউসার হামিদ তোমার থেকে গোপন রাখতে বলেছে, তাই গোপন রেখেছি। এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওরা রাস্তার পাশের জায়গাগুলোতে ওরা দোকান বেঁধে ফেলে। আমি ভাইকে বলি, ভাই ঝামেলা করিয়েন না, এখন এসব ইচ্ছে করছে না, ইদ্দরটা একটু পালন করি, তারপর দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমার সাথে থাকার জন্য। খালাতো ভাইয়ের বয়স 16 বছর। সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো, নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো। বেশিরভাগ সময় বাজার আমার ভাইয়ে করিয়ে দিত। আমাকে ওনারা শূন্যতা অনেক পড়াতো। শেষে একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আবার নিজেকে এটা বলে সান্ত্বনা দিতাম, আমার আপুর কাছে আছে, আল্লাহ তাদের জান্নাত দিয়েছে, জান্নাতে তারা শান্তিতে আছে। কিন্তু আমারও তো স্বামী হয়, আমি কার সাথে জান্নাতে, এটাও বলে কান্না আসে। আমি তখন নামাজে দাঁড়িয়ে ওনার সাথে জান্নাতে থাকার কথা আল্লাহকে বলি নাই, কারণ আমার আপুর সাথে কে থাকবে। আপু যদি দেখে ছোট বোনের সাথে কাউসার হামিদ, ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম, বাচ্চাদের জড়িয়ে ধরতাম। একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে, আমাদের ছেড়ে চলে যাবে আমাদের রেখে? 11 বছরের মেহেদির মাথায় কি এসব তা আমার জানা নেই। আমি বলি, কেন বাবা এমন কেন বলছো? সবাই তোমাকে বিয়ে দিয়ে ফেলবে, তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে। মা তুমি আমাদের ছেড়ে যাবে না, আমাদেরকে ধরে বলো। আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি, না বাবা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এর মধ্যে আমার ইদ্যত পালন শেষ এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায়। তার লেখাপড়ার ব্যাঘাত ঘটছিল। মেহেদি আর বাবুনিকে নিয়ে আমার একা পথ চলা শুরু। আমি তাদের মা এবং তাদের বাবা, তাদের স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি, রান্না বান্না বাজার সব সব আমি করতে লাগলাম। এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই এবং সেটি ব্যাংকে রেখে দিলাম। ওদের বাবার 5টি দোকান ছিল, সেগুলো দিয়ে সংসার চলতো। কাউসার আহমেদের পরিবার সম্পত্তি নিয়ে আবারও ঝামেলা শুরু করে। কাউসার আহমেদের পৈতৃক সম্পদগুলো ওরা ভোগ দখল করেছে। আমি আমার ভাইয়ের সাহায্যে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি। অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্তে নিয়ে নিই। তবে গ্রামেরগুলো ওনাদের আয়ত্তে থাকে। আমি আর ঝামেলা করি না এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই। জীবন চলছে জীবনের ন্যায়। জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায়। মেহেদি এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হয়। তখন ওর বড় ফুফুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনাদের যাতায়াত বেড়ে যায় আমাদের বাসায়। ওনার কলিজা জলে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোকে জন্য। ওর বড় ফুফুর যাতায়াত বেড়ে যাওয়ায় পর ছোট ফুপুও যাতায়াত বেড়ে যায়। বাসায় আসতো, আমার জন্য আফসোসের সীমা থাকতো না। আমার জন্য প্রায় হুতাশ করতো। ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম, এত বেশি মিশতে চাইতাম না। ওনারা এলে কিভাবে দুটো খাওয়ায় বিদায় করবে সে চিন্তায় থাকতো আমার। মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে। এখনকার যুগে ওর বয়সী সবাই মোবাইল ব্যবহার করে, আমি আর না করি নেই। ওরে একটা মোবাইল কিনে দেয়। ওই মোবাইল কেনার পর থেকে ছেলে আমার মহাবিজি। খেতে গেলেও মোবাইল টিপে একটু পর পর বাহিরে যায়। বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টেমে পড়েছে। ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক করি, গিয়ে দেখি ওর বড় ফুফুর মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহুদূর এগিয়েছে। চ্যাটিংয়ে দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলছে। আমার মাথায় হাত। আমার কাছে মেহেদি তখনও পিচ্ছি। আমি যথারীতি ওর বন্ধু বান্ধব সহপাঠীদের থেকে খবর নিই। ওরা প্রায় সবসময় দেখা করে, ঘুরতেও যায়। আমি মেহেদিকে বুঝাই এবং বলি, বাবা তোমার এখন ভালো লাগার বয়স, তাই বলে ওর সাথে। বাবারে তোমাদের বাবা নেই, মা নেই, আমি তোমাদের সব, আমি চাই তোমার ভালো থাকো। বাবা একটা বয়সে গিয়ে, একটা জীবন গিয়ে তারপর এসব করো। আর তোমার এ বয়সে বন্ধু বান্ধব থাকতে পারে। বাবা তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্ক যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি। ওরা তোমাদের ক্ষতি চায় আর তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ ওরা নিয়ে ফেলতে চায়। মেহেদি আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না। আমি বিষয়টি বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি। তার বড় ফুপু বাসায় আসা একদম বন্ধ করে দিই, কিন্তু যথারীতি ঠিকই আবার সম্পর্ক রেখেছে। আমি ওর মোবাইল চেক করে বুঝি চ্যাটগুলো ডিলিট করে দেয়। ও ঘুমন্ত অবস্থায় ওর মোবাইল চেক করি। ওর কয়েকদিন পর ওর মোবাইলের লকটা আইলক করে দেয়। আমি বিষয়টা আমার ভাই ও ভাবিকে জানাই এবং আমিও নিজেও বিষয়টা নিয়ে অসুস্থ হয়ে যাই। একে তো আমার একটা কিডনি, তার মধ্যে প্রায়
সময় অসুস্থতা ফিল করি, এখন আবার এগুলো আর ভালো লাগছে না। আমার ভাই বিষয়টা শুনে রেগে একদম আগুন, মেহেদিকে বকা দিয়ে ওর ফোন নিয়ে নেয়। এরপর ছেলে আমার কয়েকদিন ভীষণ ভালো ছিল, কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় ওর রুমের দরজা বন্ধ, আর বাইরে থেকে অনেক দেরি এসে 2 মাস পর আমি ওর বইয়ের ভিতরে আইফোন দেখতে পাই, তাও নতুন ভার্সান। আমি ওর সহপাঠীদের মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে 1,18,000 টাকা দিয়ে কিনে দিয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, আমার ভাই আবার বিষয়টা বলি এবং ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা থাপ্পড় দেয়, মোবাইলটা ভেঙে দেয়। আমার চোখের পানি বাদ মানে না, কারণ মেহেদি এমন করবে আমার কল্পনা ছিল না। তখন মেহেদিকে আমি বারবার অনুরোধ করি, বাবারে এমন করিও না, তুমি একটা বয়সে একটা পজিশনে যাও, আমি নিজে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাবো। মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল। করোনার সময় ঘরে ছিল আর চোখে ছিল কয়েক মাস। একদিন আমাকে বলে, মা, ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি, বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, স্বর্ণধার আগে বাসায় চলে আসব। ও দুপুর 11টার সময় ঘর থেকে বেড়ায়। আমি নর্মালি ওরে আর কিছু বলিনি, আমি মনে করেছি ও ওর বন্ধুদের সাথে যাবে। সারাদিন চলে যায়, সন্ধ্যার সময় ও বাসায় আসে না। রাত 8টার দিকে ফোন করি, বলি, বাবা তুমি কোথায়? আমাকে বলে, মা আমি আসছি একটু পর। আমার ছেলে বাসায় আসে রাত 9টা। 2020 সালের নভেম্বর মাসের 20 তারিখে আমার ছেলে বিয়ে করে। 2 দিন পর আমার শ্বশুর বাড়ি থেকে এক রিলেটিভ আমাকে ফোন করে বলে, মেহেদি তো এনিকে বিয়ে করেছে কোর্ট ম্যারেজ। অ্যানি আমার ছেলের 1 বছর ছোট ছিল। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেদিন আবার মেহেদি গাড়ি গ্যারেজে নিয়ে যাবে বলে ঘর থেকে বেরিয়েছে। সারা দিন যায় রাত যায়, মেহেদি আসে না। আমি আর বাবুনি টেনশনের শেষ। পরের দিন বাবুনিকে দিয়ে ওর বড় ফুফুর কাছে ফোন করালে বাবুনি বলে, মেহেদি ওদের বাসায় আছে, বউয়ের কাছে আছে। একটু পরে ওরা বের হবে, গাড়ি ওদের বাসায় আছে, বউ নিয়ে প্রথম বের হবে, গাড়ি না আনলে হয়। সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না। বাবুনি আমার ভাই ভাবিকে কল দেয়, ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমাকে মেডিকেলে নিয়ে যায়, স্যালাইন দেওয়া হয়। আমার ভাই মেহেদিকে কল দেয়, মেহেদির নাম্বার অফ করে দেয়। এরপর মেহেদি আর পড়েনি। আমার কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হয়নি। 2021 সালে মেহেদি আসে। প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি। মেহেদি এসে আমার কাছে ওর বাবা আর মায়ের টাকার ভাগ চায়, সেগুলো ব্যাংকে ছিল। বাবুনি তখন ওর বাবার গাড়ির কথা বলে, তখন বাবুনিকে মারতে ওঠে। পরে বাবুনি আমার ভাইকে ফোন করে, আমার ভাই আসতে পারে না, বিজি ছিল। তখন আমি মেহেদিকে বলি, তুমি তোমার মুরব্বি ও 10 জন নিয়ে আসিও, আর এলাকার কমিশন অফিসে এসে সব হবে। সেদিন ওর রুমে ওর জিনিসপত্র নিয়ে আবারও চলে যায়। 1 মাস পর ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে। আমিও সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে তারপর কমিশনের সব ভাগ করে দেয়, কিন্তু বাবুনিও ভাগটাও চায় এবং বাবুনিকেও সাথে নিয়ে যেতে চায়। তখন বাবুনি নিজেই বলে ও সাথে যাবে না। মেহেদির শাশুড়ি বলে বাবুনির ভাগের টাকাগুলো যেন মেহেদির কাছে থাকে। আমি তো আর আসল মানা, যদি ভেঙে ফেলি। মেহেদি আর বাবুনিকে নিয়ে যেতে চায়। এর মধ্যে শুনি ওর বউ নাকি গর্ভবতী, বাড়িরও ভাগ চাই, অথচ বাড়িটা আমার নামে। এরপর আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং মেহেদি সবার সামনে ঠাস ঠাস জুতা দিয়ে ইচ্ছে মতো মেরে বলি, চোর নিয়ে পোয়া, তুই কাকে কি বলস? তোদের নিয়ে জীবন শেষ করলাম, একটা কিডনি পর্যন্ত তোর বাবারে দিলাম। তোর বাপ মারা গেছে 2013, তখন থেকে সারস 22। তখন তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত বসলাম না, বিনিময়ে এই প্রতিদান দিলি? এত বছর একটা টাকা এদিক সেদিক করি নাই, তুই 2 দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙ্গুল দেখাস? তোর উপর খোদার নত পড়বে। বাবুনির দিকে যদি তোরা কেউ চোখ আর আঙ্গুল দেখাস, আল্লাহর কসম একদিন খুন করে ফেলবো। তোর বাড়িতে তোর বউ নিয়ে থাক। তোর বাপ মা আসিল টিচার, আর তুই হইলি অমানুষ। আজকের পর তোর ছায়া যেন না দেখে। ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতে আসে নাই। উল্টে আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয়, বলে ও খাওয়াইছে, ও মারবে না তো বেটি বলার কে? মহিলাটি ঝগড়া করতে এসেছিল, কিন্তু কমিশনের জন্য পারেনি। উনি ধমকি দিয়ে বসেন। কমিশনের অফিস থেকে চলে আসি। আমার ভাইকে কাঁদতে কাঁদতে বলি, ছেলেটার জীবন শেষ করে ফেললো। আমি আর পারলাম না রে ভাই, পারলাম না। 3 দিন পর মা মেয়ের সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম। আমি পারি নাই আমার আপুর সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আমি পারি নাই কাউসার হামিদের কথা রাখতে। অনেক অসুস্থ হয়ে যায়,
এসব টেনশনে। আমার ভাবি খুব ভালো মানুষ, সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে। আমাকে জড়িয়ে ধরে সবসময় কেঁদে কেঁদে বলতো, নেহারে মাফ করে দিস আমাদের, তোর জীবনটা শেষ করে দিলাম। আমি আর বিয়ে বসি নাই, কারণ একটা কিডনি আমার। আল্লাহ যেখানে মানুষটাকে দুটো কিডনি দান করছে, সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবন ধারণ করা যায়। আর একটা কিডনি শুনলে কে বিয়ে করতে চাইবে? আরেকজনের জীবন নষ্ট করে আমি কি করব? আর বাচ্চারা ছোট ছিল, সব দিক বিবেচনা করে বিয়ে করিনি, আর ইচ্ছেও ছিল না। বাবুনির বাপের গোষ্ঠী বাবুনির দায়িত্ব নিতে চায়, ওর বড় ফুপুর ছেলে বউ বানাতে চায়, লোক দিয়ে খবর পাঠায়, ভাইয়ের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চায়। মেয়েকে তো আমার ছোট একটা ছেলের ঘাড়ে দিল, এখন আমার মেয়েটাকেও নিতে চাই। আমি চুপ করে বসে না থেকে ভাইরে বললাম, ভাই বাবুনির বিয়ে দিয়ে দেব, যা হবার হোক, আমি আর পারবো না। ভাই প্রথমে রাজি না হলে পরে আমার জোড়াজুড়িতে রাজি হয়ে যায়। কাউসার আহমেদের বন্ধুর মেজো ছেলের সাথে আমার বাবুনির বিয়ে দেই। ছেলের বয়স 26 আর ছেলে নরওয়েতে থাকে। বাবুনিকে জিজ্ঞাসা করি, তুমি রাজি আছো কি? সে উত্তর দেয়, আমি যা বলি তা। 2022 সালের 3রা মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিকভাবে বিয়ে হয়। ওদের পুরো ঘর সাজিয়ে দিয়েছি, কিন্তু ওরা কিছুই নেয়নি। আমাদের চট্টগ্রামের রীতি অনুযায়ী কোরবানিতে গরু দিতে হয়, কিন্তু কঠিন নিষেধ দিয়েছে। বাবুনির বিয়ের পর বাবুনি নাইর আনতাম, এর মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম, খেয়াল রাখতাম আমার মেয়ে সুখে আছে কিনা। আমার মেয়ে ভীষণ সুখে আছে। আমার বাসায় আসলে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে ওদের রোমান্স আমার চোখে পড়তো। আমি মা হয়ে সেদিকে চোখ দিতাম না। বিষয়টি এমন, আমি তরকারি কাটছি, বাবুনি ও মাসুর সামনে আছে, একজন আরেকজনকে ফ্র্যাঙ্কিস করতেছে, সেটাও চোখে পড়তো, এবং হুটহাট একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, সেটাও চোখে পড়তো অনাকাঙ্ক্ষিতভাবে। আমার ভালো লাগতো, যাক ওরা ভালো আছে। মাসুদকে অনুরোধ করছি আমার মেয়ের লেখাপড়া যেন বন্ধ না করে, দরকার হলে পড়ালেখার খরচ আমি দিব। ওরা প্রচুর ঘুরে বেড়ায়, আমিও ফেসবুকে দেখি আর মনে আত্মতৃপ্তি পাই। মেয়েটা আজ আমার 1 মাস হলো নরওয়েতে গেছে, সেখানে কলেজে ভর্তি হয়েছে, আর মেহেদি এখন দোকান করে। ওর একটা প্রতিবন্ধী মেয়ে হয়েছে, ওর বাবা দোকানগুলো ওর শ্বশুর গোষ্ঠী ভোগ করেছে। মাঝে মাঝে আমাকে ফোন দেয়, বাবুনিকে ফোন দেয়, আমি কথা বলি না, বাবুনিও কথা বলে না। বিশ্বাস করেন, আমি বাবুনিকে না করি নাই ওর ভাইয়ের সাথে কথা বলার জন্য, ও নিজেই বলে না। মেহেদি SMS দেয় যে, মা মিস ইউ, আমার চোখের পানি ছাড়া কিছুই আসে না। যে যার মতো ভালো থাকুক, আমি ভাইয়ের বাসায় থাকি। ভাবি আমাকে সন্তানের মতো রেখেছে। আমরা সারাদিন যাই নামাজ কালাম আর ফেসবুক। মেয়ের সাথে কথা বলে, ওর শ্বশুর গোষ্ঠী অনেক ভালো, সবাই আমার খোঁজ খবর নেয়। আমার আজকে এই জীবন, এই পরিণতির জন্য কাউকে দায়ী করি না, কারণ আমার নসিবে যা ছিল তাই হয়েছে। আমি জান্নাতে কাউসার আহমেদকে চাই না, কারণ আমার আপুর সাথে থাকুক, এটাই চাই। আফসোস, আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না। আপুর সংসারটা নিজের হলো না, সমাপ্ত। দিদির সংসার যারা যারা প্রথম পার্টটি দেখেননি, প্লে লিস্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।